তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সব দেহটার চোখ খুলল, রক্তিম লালচে দুটি চোখ। প্রথমে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল। একটু উঠে বসার মতো করে বলল, ঠিকই ভেবেছ, আমরা 5 জন একই লোক। কোনো তফাৎ নেই, বসন্ত রোগে মারা গিয়েছিলাম, তাই প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়াতে এলো না। বলো দেখি, দেহটার সদ্গতি হবে না, তাই নিজের দেহ থেকে 4 জন বাহক সৃষ্টি করলাম। তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। গল্পের ব্যালকনিতে আজ শুনছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের 5 মন্ডির আসর। স্টেশনের নাম লোচনপুর। সেখান থেকে আরো 2 ক্রোশ পথ। যানবাহন বলতে কিছুই নেই। গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে দুটো খাল, অন্য সময় বালির স্তূপ। খেয়া নৌকা ছাড়া বর্ষাকালে পার হওয়া দায়। উপায় নেই, কোর্টের কাজ। এই 4 মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গাঁয়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে। ধরা মানে ওই কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া। এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেটে দিয়ে আসতে হবে। মোট কথা যেতে আমাকে হবেই। যাত্রা শুরু করলাম। কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল। তারপর হাতখানেক চওড়া আল। সার্কাসের খেলার সরু তারের উপর দিয়ে যেভাবে লোক হাঁটে, সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছে। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানি চোবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা, এখনো যথেষ্ট আলো রয়েছে, চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে। হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল। খাল 2 নয়, 1টা। খেয়া নৌকার ব্যবস্থা সেখানে নেই। সরু খালের উপরে বাঁশের একটা সাঁকো রয়েছে। 2 হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম। তারপর আর আল নয়, সরু পায়ে চলা পথ। দুপাশে ঘোড়া, নিম আর আশ শেওড়ার গাছ। জায়গাটা বেশ অন্ধকার। মাইল খানিক পথ পার হয়ে পুবাই গাঁয়ে এসে হাজির হলাম। ছোট্ট গ্রাম, একটা দোকান আর গোটা 10 চালাঘর, এই নিয়েই গ্রামের সীমানা। বরাত আমার ভালোই বলতে হবে। সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। বসে বসে গাবের আঠা দিয়ে জাল মাজছিল। তার কাছে খোঁজ করতেই বাজখাই আওয়াজে বলল, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বর প্রদীপ পাবন জানা। কি প্রয়োজন? প্রয়োজনটা শুনেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো জাঁক করে পরিচয় দিত না। যাই হোক, কাজ শেষ করে কোঁচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম, একটু জল খাওয়াতে পারেন? সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ।
অনেক জল পাবেন সেখানে। যান, পেট ভরে চুমুক দিতে পারবেন, যান। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না, দাঁড়াতে সাহস হলো না। কিছুই বলা যায় না, দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলে কিছুই করতে পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে, কাক চিলেও টের পাবে না। কোটের পেয়াদার ভাগ্যে এ নতুন কিছু নয়, মারধর হামেশাই হয়। লোকজন খেপে উঠে আধমরা করেও দেয়। একবার ভাবে না আমরা নিমিত্ত মাত্র, শুধুই নির্দেশ জারি করেই খালাস। বুঝতে পারলাম এ গায়ে ঠাঁই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা দেব, কিন্তু তা হবার নয়। ঢোকার সময় গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম। খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে? দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসলো। কিসাই বলুন না কর্তা। চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো, গোটা কয়েক কাঁচের জারও আছে, তবে সবকটাই খালি। দোকানেই আবার বলল, মুড়ি আছে, পাটালি আছে। আর কিছু আছে, দুধ কিংবা কলা? আগে না, ওসব এখানে পাবেন না। নিরুপায় হয়ে অবশেষে মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের উপর বসে পড়লাম। দুই এক গাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি। আর পাটালি যে এত তেতো হয় কি করে, অনেক ভেবেও কুল কিনারা পেলাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম, এখানে রাতটা কাটাবার জায়গা হবে? এই দোকান ঘরের একপাশে হাত পা মুড়ে পড়ে থাকবো। কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম। দোকানি এক দৃষ্টে আমার বুকের উপরে আটকানো পেতলের চাকতির দিকে চেয়ে দেখছে, যেটার উপরে কোটের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কটা দোকানি আমার হাত থেকে কেড়ে নিয়ে যেন হাঁপাতে হাঁপাতে বলল, নামশাই, এখানে থাকার জায়গা টাকা হবে না, ছেলেপুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? আসলে সন্ধ্যা হয়ে গেল, এখন যাই কোথায়? এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন। কতটা আর পথ? এই কলকাতা যাওয়ার শেষ গাড়ি 10:32, অনায়াসে পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ছাপ বন্ধ করতে শুরু করলো, যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই। বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই। বুকের চাকতিটাই আমার কাল। কোটের পেয়াদাকে এরা সমনের সামিল বলেই মনে করে। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যি তো, কতটা আর পথ? যেতে ঘন্টা 2 কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে। লাঠিটা বাগিয়ে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। চাকতিটা খুলে পকেটের মধ্যে রেখে দিলাম। চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে, গাছপালার জন্য আরো ঝুপসি ঠেকছে। যাবার সময় যে পথ মসৃণ আর সরল বলে মনে হয়েছিল, আধো অন্ধকারে সে পথেই বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরে অন্ধকার ঘন হলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা নেই, তারাও নেই একটু। ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল। শক্ত হাতে লাঠিটা বাগিয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। না, শিয়ালকে ভয় নেই, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না।
কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো? হিংস্র কোনো জানোয়ার? প্রায় ঘন্টাখানেক চলার পরে খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল। বাঁশের ওই সাঁকোটার কাজ বরাবর দুটো হাত আড়াআড়িভাবে চোখের উপরে রেখে চারদিক নিরীক্ষণ করতে লাগলাম। অন্ধকার এখনো সূচিবদ্ধ হয়ে ওঠেনি। অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায়। চারদিকে গাছের জটলা, অল্প অল্প বাতাস শুরু হয়েছে। সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয় পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলার পথ আছে। একটার বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি। এখন উপায়? লাঠিটা ঠুকে চিৎকার করলাম, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো। কে আছো? একবার, দুবার, তিনবার চিৎকারে কোনো ফল হলো না। শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ঝটপট করতে করতে উড়ে গেল। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে তো সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তে হবে, নইলে রাত বাড়বে, জায়গাটাও মোটেই নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম। গাছপালার যেন আর শেষ নেই। যত এগোই জঙ্গল যেন ততই দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। বেশ কিছুক্ষণ চলার পরে মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এসেছে। চারদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে। বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। ভালো করে চেয়ে চেয়ে দেখতে লাগলাম, কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে, গ্রামের নিশানা। হঠাৎ পিছন থেকে বিকট শব্দ ভেসে এলো, বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। সে শব্দে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে মনে একটু আশ্বাস পেলাম, এই নির্জন প্রান্তরে আমি একলা নই, আরো লোক আছে। এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে। ক্রমে হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম। হরি বল, সেটাই নিয়ম। বল হরি, অনন্ত পথের যাত্রীকে প্রথমে পথ দেওয়া উচিত। হরি বল। লাঠিতে ভর দিয়ে এক পাশে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে একটা জ্বলন্ত মশাল এগিয়ে আসছে। বল হরি, একটু পরেই সব বাহিরা সামনে এলো। বল হরি, শুধু চারজন খাটিয়া বয়ে নিয়ে চলেছে। হরি বল। সামনের ডান দিকের লোকটার হাতে মশাল, হরি, সঙ্গে আর কোনো লোক নেই। বল হরি, হরি বল, শুনুন, হরি বল। কাতর কণ্ঠে অনুরোধ করলাম। বাহকরা থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল। আর চারজনেই আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত নেমে গেল।
আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু মনে হলো আমার স্লথ মুষ্টি থেকে লাঠিটা যেন খসে পড়ে যাবে। সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল। 4 জন লোকেরই ঠিক একই রকম চেহারা, এক ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। শুধু যদি দুজনের চেহারার মধ্যে এই ধরনের সাদৃশ্য থাকতো, তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই। কিন্তু একই সঙ্গে এরকম 4 জনের অভিন্ন চেহারা হয় কি করে? মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল, নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। আমারই চোখের ভুল। মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল। মশালের আলোয় ক্ষণেকের দেখায় নিশ্চয় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম, বেসুরো বেতালা। কিন্তু পর মুহূর্তে কানের কাছে বল হরি হরি বলের বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম। বল হরি, হরি বল, বল হরি, হরি বল। মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে, অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে। তাদের চিৎকার এত কাছ থেকে শ্রুতিগোচর হবার কথা নয়। মনের মধ্যে একটা অস্বস্তি শুরু হলো, কিন্তু এইভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে। তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম। লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে। ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরণ, দমকা হাওয়া উঠল। হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল। হঠাৎ আবার সেই চিৎকার, এবারে যেন একেবারে কানের পাশে। হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি। না, চিন্তা করে এই ব্যাপারে জ্বর ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবে হোক আমাকে প্রাণে বাঁচতে হবে। কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতে হবে। বড় বড় বৃষ্টির ফলা নেমে সারা গায়ে হুল ফোটাতে শুরু করল। লাঠিটা বগলে চেপে ছুটতে আরম্ভ করলাম। জানি না, বোধহয় 1/2 মাইলেরও বেশি একটানা দৌড়েছি, হিসাব রাখিনি। হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতে চোখে পড়ল পাশে একটা চালা ঘর। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম। বিপত্তারণ, তুমি আছো, দুর্বলের ত্রাণকর্তা। ছুটে গিয়ে চালা ঘরে আশ্রয় নিলাম। মনে মনে ভাবলাম, অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকের সঙ্গে সাক্ষাৎ মিলবে। রাতের নির্ভর। অন্ধকারটা চোখে একটু সহ্য হতেই বুঝলাম চালা ঘর নয়, শুধুই চালা। 3 দিক আচ্ছাদিত, একদিক খোলা। বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচানোর জন্য এটা তৈরি হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম। প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো।
বিদ্যুতের আলোয় চারদিক উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট, আরো নিকটে শবদেহটি সামনে রেখে চারজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, সারি দিয়ে, হুবহু একই চেহারা, এমনকি অসংস্কৃত দাড়ি গোঁফের মাত্রা পর্যন্ত। চোখাচোখি হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠল। শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাস সেই হাসিতে ধরা পড়ছে। লাঠিটা বজ্র মুষ্টিতে চেপে ধরে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। নিঃসন্দেহ হলাম এই হাসি স্বাভাবিক নয়। রক্ত মাংসের কোনো মানুষ এভাবে হাসতে পারে না। এ যেন অশরীরী আত্মার বিভৎস হাসি। আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গলায় বলল, আপনি একটু মৃতদেহটার কাছে থাকুন না, আমরা একটু কাঠের ব্যবস্থা করে আসি। কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম, আপনারা সবাই যাবেন? আবার সেই রক্ত জল করা হাসি। আমরা যেখানেই যাই একসঙ্গেই যাই। যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে শবদেহটার আগাগোড়া মোড়া। মশালের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকা দমকা হাওয়ায় শবের আবরণ সরে গেল। আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম, হে ভগবান! একেবারে এক মুখ, গোঁফ, দাড়ি, চুল, গড়ন, কোথাও কোনো প্রভেদ নেই। এমনকি মুখের বসন্তের দাগটাও পর্যন্ত। দু হাতে চোখ দুটো রোগড়ে নিলাম। এও কি সম্ভব? সব দেহ আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো। লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সব দেহটার চোখ খুলল, রক্তিম লালচে দুটি চোখ। প্রথমে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল। একটু উঠে বসার মতো করে বলল, ঠিকই ভেবেছ, আমরা পাঁচজন একই লোক। কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম, তাই প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়াতে এলো না। বলো দেখি, দেহটার সদ্গতি হবে না, তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম। তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধিটা বার করলাম বলো? ভয়ে বিস্ময়ে শরীরটা আমার থরথর করে কেঁপে উঠল। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান হলো যে দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি। পরনের পোশাক ছিন্ন ভিন্ন। কয়েকজন অচেনা মানুষ আমার মুখে চোখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ হতেই উঠে বসলাম। চারদিক চেয়ে চেয়ে দেখলাম
চালা ঘর আছে, কিন্তু শূন্য। রাতের বিভীষিকা কোথাও নেই। আস্তে আস্তে বললাম, লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একেবারে উল্টো দিকে। এই জায়গাটার নাম কি? এটাকে বলে 5 মুন্ডির আসর। হ্যাঁ, 5 মুন্ডির আসর? চমকে উঠলাম। গো কর্তা, এইরকম 5 জন তেনাদের দেখা যায়। পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি বামুন, তাই বলে বোধহয় বেঁচে গেছো। আমার ছেঁড়া পোশাকের ফাঁক দিয়ে বইতেটা দেখা যাচ্ছিল। চোখ বন্ধ করে বুকের কাছে বইতেটাকে আঁকড়ে ধরলাম। এ কাহিনী আমি অনেককে বলেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা কেউ রাতের বেলা পুবাই গাঁ থেকে পশ্চিম মুখ ওই রাস্তা ধরে 5 মুন্ডির আসরের দিকে যেতে রাজি হয়নি। আমাকে যদি কেউ 1 থলি আকবরী মোহরও এনে দেয়, তবু আমি ও পথে আর জীবনেও যাব না। শুনছিলেন 5 মুন্ডির আসর, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন আরেকটি গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।